আপনাদের কারো যদি নিজের উপরে বিরক্তি তৈরি হয়, হতাশ লাগে বা নিজের উৎপাত মনে হয়, তাহলে আপনারা দয়া করে আজকে রাতে সালমান আলী আগার পরিণতিটা একটু ভাবতে পারেন যে এই ছেলেটা নিজের টিমের মধ্যে আজকে কি ব্যান্টানিং এর মধ্যে যাচ্ছে। দেখেন, আপনি কাউরে ডুয়েলে আহ্বান জানালেন, আহ্বান জানায় আপনি বন্দুকই উঁচু করতে পারলেন না, তার আগেই গুলি খেয়ে পড়ে গেলেন। এরকম ডুয়েলে আহ্বান জানানোর পরে সে যে টিমমেটদের কাছে ভয়াবহ ব্যান্টারিং এর শিকার হবে তাতে কোনো সন্দেহ নাই। আগা আসলে বাংলাদেশের এই যে জয়টা হলো, এইটারে একটা বিরাট পাকিস্তানি দৃষ্টিতে একটা কমেডিতে পরিণত করছে এবং ক্ষোভে পরিণত করছে যে তুই বেটা এরকম চ্যালেঞ্জ দিতে গেছস কেন, তোর কারণেই হারছে। আসলে তো তা না, বাংলাদেশ প্রবল প্রতাপ দেখায় জিতছে, প্রবল প্রতাপ দেখায় জিতছে। একেবারে আগা যে কথাটা বলছিল, কথাটা তো ফাজলাম না, শেষ দিনে 260 রান 65 রান চেস করাই যায়, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা এটা ফিফথের উইকেট হয় নাই, সেই উইকেটটাকেই মোটামুটি ব্যাটিং সহায়ক উইকেটটাকেই রীতিমতো নরক বানায় ফেলল। প্রথমে স্পিনাররা শ্বাস বন্ধ করে দিলে, সেখানে এসে আমাদের নাহিদ রানা একের পর এক গোলা ছুড়ে পাকিস্তানরে পঙ্গু করে দিল, পাকিস্তানরে একেবারে কুপঘাত করে দিল, দিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা 3টা টেস্ট জয়ের বিস্ময়কর একটা কীর্তি গড়ে তুলল। এই দিনটা আনন্দ করার, আমরা সবাই আনন্দ করব, এই দিনটা উচ্ছ্বাস করার, এই দিনটা অন্যকে নিয়ে ফান করার, এই দিনটা নিজেদের উচ্ছলতা প্রকাশ করার, কিন্তু একই সঙ্গে এই জিনিসটা নিজেদের একটু অনেক কিছু স্মরণ করায় দেওয়ার একটা দিন, যে দিনটাতে নিজেদের বলতে হবে যে এরকম দিন প্রতিদিন আসবে না, প্রতিটা টেস্টের পঞ্চম দিন আমাদের জন্য এরকম রেজাল্ট নিয়ে আসবে না, কিন্তু প্রতিটা টেস্টেই আমাদের টিম যেন এরকম সাহসী থাকে, সেই সাহসটা আমাদের যোগায় যেতে হবে। এই জিনিসটা আজকে একটু আলোচনা করতে চাই। এই যে জায়গাটায় শান্ত আজকে ইনিংস ঘোষণা করে দিল, এর ফলাফল উল্টোও হবে কখনো কখনো, সেদিন যেন আমরা শান্তরে না বলে মাতবরি দেখাইছ, সালমান আগা চাচ্ছ, ডিক্লেয়ার করে দিয়ে মাতবরি করো, সেই জিনিসটা আজকে একটু আলোচনা করব। মানে টেস্ট জয় অলওয়েজ বিরাট একটা ব্যাপার, অলওয়েজ বিরাট একটা ব্যাপার। এই মানে টেস্ট জিতে ফেললে যে কি করতে হয়, এটা তো আসলে আমরা অন্তত শিখে আসি নাই। আপনারা তো নানা ফরম্যাটে জয় দেখতে দেখতে বড় হয়েছেন। আপনারা মানে যারা ছোট, তারা মোটামুটি জ্ঞান হতেই দেখছেন যে বাংলাদেশ খুব নিয়মিত ওয়ানডে জিততেছে, মাঝে মাঝে টি-20 টেস্ট জেতে। আমরা তো জানতামই না টেস্ট জিতলে কি করতে হয়। ফলে আমাদের জন্য উচ্ছ্বাসটা অন্য লেভেলের, সবার জন্যই। আমরা তো টেস্ট নিয়মিত জেতাই এখনো শিখি নাই, সেখানে পাকিস্তানের বিপক্ষে টানা 3টা টেস্ট জিতলাম। দেখেন না কত পুরনো একটা টেস্ট জার্সি, এই টেস্ট জার্সিটা বাংলাদেশের একজন তারকা ব্যাটসম্যানের। তিনি সেদিন সেঞ্চুরি করছিলেন, তারপরে মিরপুর ড্রেসিং রুমের সামনে থেকেই এই জার্সিটা নিছিলাম তার কাছ থেকে। আহ, তার জার্সি ছাড়া আমার গায়ে কারো জার্সি লাগতো না, আমার কাছে যে কয়টা একদম প্লেয়ারদের ইউজড জার্সি আছে তার মধ্যে এটা একটা। তো যাই হোক, এই তারপরে আর টেস্ট জার্সি কখনো কাছে আসেনি, টেস্ট জার্সি তো এরকম পপুলার না, ওই জার্সি বিক্রেতারা বিক্রিও করে না, ফলে ও সেই সেকালের জার্সিটাই আমার একমাত্র সম্বল হয়ে আছে। এই টেস্ট জার্সির গুরুত্ব বাড়াতে গেলে আসলে তো আমাদের টেস্ট খেলতে জানতে হবে, টেস্ট জিততে জানতে হবে। তো টেস্ট জেতার চেয়েও জানেন গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা শুধু টেস্ট না, ক্রিকেট বা সব খেলাতে সত্যি, যে খেলা জয়ের চেষ্টাটা করা, এবং সেইটাকেই আসলে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেটাকেই পাশে থাকতে হবে। শুরুতে সালমান আগারা নিয়ে মজা করলাম, যদিও মজা করার মতো মানে কোনো কমেডি সে করে নাই, সে তার জায়গায় ঠিকই করছে। সে প্রতিপক্ষের তাতায়া দিতে চাইছে, প্রতিপক্ষের সামনে পরিষ্কার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছে। হ্যাঁ, একটু বেশি বেশি হয়ে গেছে। সে ওই রকম এত ওভারে এত টার্গেট দিলে আমরা করে ফেলবো, ওরা সাহস পাবে না, এরকম না বললেই ভালো করতো। কারণ এই ফিফথের উইকেট, এটা তো মাথায় রাখা উচিত ছিল, যদিও ফিফথ ডেতে ওরকম চেঞ্জ হয় নাই বললাম, তারপরেও তো ফিফথ ডের উইকেট। এখানে এত সোজা না। আর বাংলাদেশ এখন যে 5টা বোলার টেস্টে নামায়, বেশিরভাগ ক্ষেত্রেই সে 5টা বোলারে এরকম অবহেলে উড়ায় দেওয়ার কাজটা পৃথিবীর কোনো ব্যাটিং লাইন আপের জন্য খুব সহজ না। সেখানে পাকিস্তানের দুঃখতে থাকা ব্যাটিং লাইন আপের নিয়ে সালমান আগা কি আন্দাজে এই চ্যালেঞ্জ দিলে উপরালা জানে, কিন্তু সালমান আগা যেটা বলছে বা বলতে চাইছে, যে শেষ দিনে যদি 70 ওভার 60 ওভার আমাদের সামনে দেয় বা কোনো দলের সামনে দেয়, আর টার্গেট যদি থাকে 260 বা 70, সেটা কেন করা যাবে না, এটা তো করা উচিত।
বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যায়। কিন্তু দুর্দান্ত বোলিং যদি হয়, ফিফথ উইকেটটা কাজে লাগানো যায়, উল্টোটাও হতে পারে। মানে এখানে খেলাটা একদম এনিবডিজ গেম হয়ে যায়। এই যে এনিবডিজ গেম, এরকম অবস্থায় ম্যাচ ডিক্লেয়ার করে দেওয়া, এটা হচ্ছে খেলা জেতার যে চেষ্টা, ওই চেষ্টার প্রতীক, ওই জায়গাটায় যাওয়া। আজকে শান্ত একটা খুব ভালো কথা বলছে যে এই জয়টার ভিতর দিয়ে আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া হয়ে যায় নাই, ইন্ডিয়াও হয়ে নাই, কিন্তু আমরা জিততে শেখার পথে হাঁটা শুরু করছে। জিততে হলে কি করতে হবে এটা অন্তত বুঝতে শিখছে। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট। শান্তরা বুঝতে পারছে যে কোন জায়গাটা ডিক্লেয়ার করা সাহসের কাজ, কোন জায়গায় ডিক্লেয়ার করলে জয় হারের একটা মাঝামাঝি ফাইন লাইনে চলে আসবো আমি। তখন আমার বাকি থাকবে শুধু সর্বোচ্চ এফোর্ট দেওয়া, বাকিটা আমার কন্ট্রোলে নাই, বাকিটা সোর্সটার হাতে, বাকিটা সময়ের হাতে। ফলে এরকম পরিস্থিতিতে আমরা কখনো কখনো হেরে যাব। আজকের কথাই যদি আপনি ভাবেন, পাকিস্তানের ব্যাটিং সেট হয়ে গেছিল মনে হচ্ছিল না আপনার? যে সময় আমরা স্পিন অপারেশন করতেছি তখন শ্বাসরোধ হয়ে আসতেছে ওদের, কিন্তু সেই জায়গাটায় ওদের ওই যে টপ অর্ডার একটা ছেলে 50 করলো, তারপরে ওরা কিন্তু দিব্যি পার্টনারশিপ করে আগাচ্ছে। ওদের পক্ষে আর ম্যাচ বের করা সম্ভব ছিল না। আমরা শুরুতেই যেহেতু ওই 3-4টা উইকেট তুলে নিছি, ফলে আর ম্যাচ বের করা সম্ভব ছিল না। শুরুতে 5টা উইকেট তুলে নিলাম, হাফ উইকেট নিলাম এক ধাক্কায়, পরের হাফ নিলাম একেবারে খুব দ্রুত। ওই হাফ নেওয়ার পরে ওদের পক্ষে আর ম্যাচ কোনোভাবেই বের করা সম্ভব ছিল না। তখন রেজাল্ট ছিল দুটো, হয় আমরা জিতবো, নতুবা ড্র করবো। ড্রটাই বেশি মনে হচ্ছিল। সব জায়গায় ক্রিক ইনফো পর্যন্ত লিখতেছিল যে ড্র দেখা যাচ্ছে। সেখানে হঠাৎ করে আমাদের স্পিনারদের ওই যে চাপটা, ওই চাপটার মধ্যে হঠাৎ করে শান্ত নাহিদ রানারে নিয়ে আসলো। নাহিদ রানাকে ইউজ করা হবে কি হবে না, এই পঞ্চম দিনে এসে লাল বল পুরনো হয়ে আসছে, তারপরে দিনটাও পঞ্চম দিন, একটু কনফিউজিং ব্যাপার যে এই সময় কি পেস কোনো রোল প্লে করতে পারবে। নাহিদ রানা দেখায় দিল যে ইটস অল অ্যাবাউট গুড বোলিং। শুধু পেসও না, শুধু কন্ট্রোলও না, সব কিছুর মিশ্রণ। দেখেন সে শেষের আগের উইকেট মানে বাবর আজমের যে না শেষ উইকেটটা তো মনে হয় রিভার্স করালো। আরে বাপরে বাপ, সে রিভার্সও করাইতে শিখে গেছে। 146-এ একটা বল হিট করে যদি রিভার্স সুইং করে, আপনি কল্পনা করতে পারেন কি হয়। নাহিদ রানা তো শেষ দিকে গতির ঝড় তুলে দিছে, সঙ্গে সুইং করতেছিল বল, বল রিভার্সও করতেছে। ওরে সর্বনাশ রে সর্বনাশ, এরকম স্পেল মানে একেবারে ভয়ঙ্কর স্পেল, রুদ্রমূর্তির স্পেল। বাংলাদেশে এই প্রথম কোনো ফাস্ট বোলার ফোর্থ ইনিংসে এসে 5 উইকেট পাইল। আপনি চিন্তা করেন কি বিস্ময়কর পারফরমেন্স। ফোর্থ ইনিংসে 5 উইকেট পাওয়া যে কোনো ফাস্ট বোলারের জন্য একটা প্রাইডের ব্যাপার, যে কোনো ফাস্ট বোলারের জন্য। মিডিয়াম পেসাররা বা ওয়াসিম আকরামের মতো লিজেন্ডারি কন্ট্রোল যাদের আসছিল, তাদের তবু একটা কথা থাকে যে ভাই ব্যাটসম্যানদের না চায় তুলে নিস, ফিফথের উইকেট আমার পক্ষে ছিল। বা যারা রিভার্সের মাস্টার ইন্তেখাব আলম বা এরা ফিফথেতেও 5 উইকেট নিতে পারে, ফোর্থ ইনিংসেও 5 উইকেট নিতে পারে। কিন্তু যে লোক এক্সপ্রেস বোলার, যে লোক মূলত ব্যাটসম্যানদের ব্যাকফুটে খেলায় উইকেট নেয়, সে লোক পঞ্চম দিনে ওই রকম পুরনো হয়ে আসা বলে উইকেট নেওয়া এবং সেটা এরকম ফিয়ারসাম বোলিং করা, যেখানে 146, 47, 48-এ কাঁপতেছে ব্যাটসম্যানরা। পাকিস্তানি ব্যাটসম্যানরা রীতিমতো ভয় পাচ্ছিল, যে চোখে মুখে ভয় ফুটে উঠতেছিল যেভাবে নাহিদ রানা বল করতেছিল। আনবিলিভেবল। এখন কথা হচ্ছে, যে কথাটা দিয়ে আলোচনা শুরু করলাম, ইন্ট্রোতে যে কথাটা বললাম, যে এই ঘটনা কি রোজ ঘটবে, সেটা সম্ভব? ওই যে নাহিদ রানা যে ওয়ানডের স্পেলটা করছিল, মিরাজোরে 7 ওভারের স্পেল করছিল, পরদিন সুমন ভাই বলছিল, হাবিবুল বাশার সুমন, যে এটা কিন্তু ওয়ান অফ, হঠাৎ করে বছরে একবার, যুগে একবার ঘটে যাওয়া বলি, এটা কিন্তু রোজ আশা করবেন না। কথা তাই, এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, আমরা আশা করি রেগুলার আমাদের বোলাররা, স্পিনাররা, পেসাররা মিলায় ফিফথেতে এরকম ত্রাস ছড়াবে না। কখনো স্পিনাররা, বেশিরভাগ ক্ষেত্রে স্পিনারদেরই করতে হয় এটা, কখনো পেসাররাও সেখানে রোল প্লে করবে, কিন্তু এটা রোজ হবে না। অত বড় দলও আমরা না, আর ক্রিকেট তা না। দেখেন বেন স্টোকসও কিন্তু এরকম ম্যাচের রেজাল্ট বের করে আনার জন্য হঠাৎ করে ডিক্লেয়ার করে দিয়ে ইংল্যান্ডে ম্যাচ হারাইছে, ঘরের মাটিতে ম্যাচ হেরে গেছে। হারাইছে বললাম, আসলে তো শেষ পর্যন্ত মনে হয় যে ক্যাপ্টেন হারায় দিছে। এইরকম একটা ডিক্লেয়ার কেন করলো? আজকে পাকিস্তান যদি ওই জুটিটা টিকে যেত, পাকিস্তান যদি আরামসে ড্র করে ফেলতো, তাও শান্ত 2-4টা গালি খেত। আর যদি পাকিস্তান কমফোর্টেবলি ব্যাট করত,
সেটা খুবই সম্ভব ছিল। আবারও বলি, ফিফথ-ডের মতো উইকেট ভাঙে নাই। উইকেট খুবই স্বাভাবিক ছিল, যেহেতু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ৩ দিনই কম বেশি বৃষ্টি এবং আর্দ্রতা ছিল, উইকেট ভাঙারই সুযোগ পায় নাই। ফলে এই উইকেটে ফিফথ-ডেতে ২৬০-৬৫ রান ৭২ ওভারে করে ফেলা কোনো ঘটনাই না। যেকোনো দল করে ফেলতে পারে। যদি সেটা করে ফেলত, তাহলে কি হতো? শান্তরে আমরা ফাঁসিতে দিতে চাইতাম? এই শান্ত, এটা কি করলা? পাকনামি করো? ২৭৮ রানের টার্গেট দিয়ে ফাজলামো করো পাকিস্তানের মতো দলের বিপক্ষে? সালমান আগা বলল আর সেই ফাঁদে পা দিলা? না ভাই, এভাবে দেখা যাবে না। এভাবে দেখা যাবে না। এই চেষ্টাটা আমরা দেখতে চাই প্রতিনিয়ত। সেই দেখতে হলে আমাদেরও ওই চেষ্টাটাকে করতালি দিতে হবে। হেরে গেলেও হাতে তালি দিয়ে বলতে হবে যে বেটার লাগা একটা নেক্সট টাইম। দেখেন, আমরা ক্রিকেটটা কি আসলে? আমরা কি শুধু জয় দেখতে বসি? সেইটা যদি হয় তাহলে টেস্ট ক্রিকেট দেখার দরকার নাই। সেটার জন্য টি-20 আছে। আসলে কোনো খেলাধুলা শুধু জয়ের জন্য দেখতে বসা উচিত না। তাহলে কি দেখতে বসবো? পরাজয়? না। আমরা পরাজয়ও দেখতে বসবো না। ড্র? না, তাও না। আমরা দেখতে বসবো আমাদের টিমের খেলোয়াড়দের সর্বোচ্চ চেষ্টাটা। এই চেষ্টাটাই আসলে স্পোর্টসের মূল কথা। এই যে এই আদিকালে পিয়ের দ্য কুবারতিন বুড়া মানুষ বলে গেছেন যে জয় পরাজয় নয়, চেষ্টা এবং অংশগ্রহণই মূল কথা। কথাটা যত পুরনো হোক, যত ক্লিশে হোক, যত মনে হোক যে আবার আসছে আতলামি কথা বলতে, কিন্তু ওই কথা কোনোদিন শেষ হবে না। ওই কথা চিরকাল সত্য। চেষ্টাটা মূল ব্যাপার। আমরা, আপনাদের মনে আছে ২০২৪ সালে যখন আমরা ওই যে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ওই যে ১২ ওভারে ম্যাচ বের করে ফেলতে পারলে আমরা সেমিফাইনালে চলে যেতাম। সেই চেষ্টাটা যে করলাম না, সেই সময় থেকে আমি আজও পর্যন্ত মনে করি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা হচ্ছে ওই দিনটা। যে দিনে আমাদের ক্রিকেট টিম জেতার চেষ্টা করে নাই। যে দিনে আমাদের ক্রিকেট টিম জেতার চেষ্টা করছে, সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করে নাই। নিরাপদ খেলতে চাইছে। নিরাপদে ম্যাচ বের করে এনে পিঠ বাঁচাতে চাইছে। এটা খুব কুৎসিত ব্যাপার। আমরা দেখতে চাই জেতার চেষ্টা। ফল যেকোনো কিছু হইতে পারে। আমরা তো স্রষ্টায় বিশ্বাস করি, তাই না? ফলটা তো এন্ড অফ দ্য ডে আমাদের হাতে না। ফলটা তো স্রষ্টার হাতে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে যিনি সততার সঙ্গে চেষ্টা করেন, পরিশ্রম করেন, স্রষ্টা তাকেই পুরস্কৃত করেন। কিন্তু সেটা সবসময় আসবে না। পরীক্ষা হিসাবে কখনো, কখনো অপোজিটের দিকেও ফল চলে যাবে। তাতে হার ছাড়া যাবে না। আজকে দেখেন, ডিক্লেয়ার করার পরে আমি যদি দেখতাম যে আমাদের বোলাররা, আমাদের ফিল্ডাররা, আমাদের ক্যাপ্টেন থোড়বড়ি খাড়া করতেছে, তাহলে বলতাম যে না, এরকম জিতেও লাভ নাই। কিন্তু আজকে চেষ্টাটা দেখেন, রানা যখন বল করতেছে শেষ সেশনে, আপনি কল্পনা করতে পারেন শেষ সেশনে একটা বাংলাদেশি পেসার বল করতেছে ৪টা নাকি ৫টা স্লিপ, একটা শর্টে, শর্ট মিড অফ, সঙ্গে একটা ইয়ে স্কোয়ার লেগে ফিল্ডার, মানে পুরো ছাতা না, কিন্তু ওই যে অস্ট্রেলিয়ান থ্রাশ যে স্লিপ কর্ডন, ওই স্লিপ কর্ডন দিয়ে বল করতেছে। এরকম একটা দৃশ্য কল্পনা করা যায়? এক একটা উইকেট পড়তেছে, আপনি মুশফিকের সেলিব্রেশনটা দেখেন। ছোটদের কথা ভুলে যান। ছোটদের, মেজোদের, মানে মুমিনুলদের, এদের সবার কথা ভুলে যান। মুশফিক তো এই বয়সে বাকিদের চেয়ে বয়সে কত আগানো। মুশফিকের সেলিব্রেশনটা দেখছেন, এক একটা উইকেট পড়তেছে। এই সেলিব্রেশন বলে দেয় তারা কি পরিমাণে এনগেজড খেলার মধ্যে। আমি বছরখানেক আগে একদিন বলতেছিলাম যে আমাদের টেস্ট টিমের মূল সমস্যা হচ্ছে এনগেজমেন্ট কম। একটা উইকেট পড়লে কোনো ক্রমে একটু সেলিব্রেট করে চলে যায়। অ্যাগ্রেশন দেখানো কথা না, কথা হচ্ছে সবাই ইনভলভ ফিল করতেছে কিনা, প্রত্যেকে ফিল করতেছে কিনা উইকেটটা নিতে হবে। আমি দেখলাম ওই সময় প্রতিটা বল, বোলার বল করতেছে উইকেট নিতে হবে, ফিল্ডার ফিল্ডিং করতেছে যে কোনো মূল্যে আউট করতে হবে। এই যে এটা অ্যাগ্রেশনটা শো করা এবং সর্বোচ্চ চেষ্টাটা দেখানো, এটাই আসলে জয়। জয় শুধু ওই ১০৪ রানে জিতছি না কত উইকেটে জিতছি, এটা জয় না। এটা ইতিহাসে বা রেকর্ডের খাতায় লেখা থাকে, কিন্তু মূলত আপনাকে ক্রিকেট মনে রাখবে আপনি চেষ্টাটা কত করছেন। ফলে যখনই আমাদের টিম চেষ্টা করবে এবং আমরা প্রত্যাশা করব যে প্রতিটা মুহূর্তে আমাদের টিম চেষ্টা করবে, এরকম সাহসী চেষ্টা করবে, আমাদের ওই চেষ্টার পাশে থাকতে হবে। চেষ্টার ফল যদি বিপক্ষে আসে, যেদিন এরকম চেষ্টার ফলের পরেও আমরা হেরে যাব, আমাদের টিম হেরে যাবে, তখনও আমরা বলবো যে ওয়েল ডান শান্ত, ওয়েল ডান মিরাজ, বা ওয়েল ডান লিটন, বা যে যখন ক্যাপ্টেন থাকে তাকে আমরা ওয়েল ডান বলবো। এই ব্রেভ ডিসিশনের জন্য, এই ব্রেভ চেষ্টার জন্য। আমরা কখনো নেতিবাচক চেষ্টা দেখতে চাই না, নেতিবাচক ক্রিকেট দেখতে চাই না। এই ইতিবাচকতাই এই টেস্টের সবচেয়ে বড় প্রাপ্তি। সবার জন্য শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা।